দেশ, দেশের মাটি, দেশের মানুষ, এই তিন সত্যকে জীবনে ধারণ করে আমৃত্যু লড়ে গেছেন সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য, লড়ে গেছেন স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, লড়ে গেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায়। সময় তাকে রাজনীতিতে এনেছে, সময় তাকে আপসীন নেত্রী বানিয়েছে, সময় তাকে দেশের রাজনৈতিক অভিভাবক বানিয়েছে। তার প্রয়াণে দেশ আজ শোকস্তব্ধ, বাকরুদ্ধ। গণতান্ত্রিক আমি আপমোর জনগণ, অশ্রুসজল ৫৬,০০০ বর্গমাইলের জাতীয়তাবাদী প্রাণ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে টিভিসি নিউজের বিশেষ আয়োজন গৃহবধূ থেকে আপসীন নেত্রীর আয়োজনে আপনাদের সাথে আছি আমি মুক্তাদির অনিক। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের এই ডিবিসি বিশেষ আয়োজন। এম এ আজিজ, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, তার প্রয়াণে আমাদের এই বিশেষ আয়োজন। এই যে গৃহবধূ থেকে আপসীন নেত্রী হয়ে ওঠা, গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা, আমরা একটু শুনতে চাই। আপনি অনেক কভার করেছেন বেগম জিয়াকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হাসান ভাইকে। দেখেন, তিনি যখন প্রধানমন্ত্রী তখন আমি বিএনপির মহাসচিব ২ বার, তার ধরেন সাথে কয়েক দফা প্রায় ৮ থেকে ১০ বার একই মঞ্চে উঠে কথা বলেছি। আর আগে হরতাল কালচার ছিল, হরতাল হলেই তিনি কিন্তু সাংবাদিকদের, সিনিয়র সাংবাদিকদের ডাকতেন, ডেকে তিনি অনেক পরামর্শও করতেন, অনেক সময় আড্ডাও মারতেন। হ্যাঁ, তার একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল, তিনি শুনতেন বেশি, বলতেন কম। এবং যখন আলোচনা হতো, আলোচনার ভিতরে ঠিক স্ট্রাইকিং পয়েন্টটা তিনি নিয়ে নিতেন, শোনার পরে নিয়ে নিতেন, এবং ওটা যদি দেশ এবং গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে হয়, ওটাতে তিনি স্টিক করতেন। এটা একটা আপসীন হওয়ার কারণ। দ্বিতীয়টা আপনি দেখেন যে ১৯৮৬ সালের আগে হোসেন মোহাম্মদ এরশাদ যখন সাত্তার সাহেব সবচাইতে নিরপেক্ষ ভোটে প্রেসিডেন্ট হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পরে, তখন একটা ব্লাডলেস কুর মাধ্যমে তিনি কিন্তু তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিলেন। তারপর থেকেই ম্যাডাম খালেদা জিয়া কিন্তু আন্দোলন, তার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আপনার ৮৬ সালের নির্বাচনের আগে সব দল, আওয়ামী লীগ সহ সব দল কিন্তু সিদ্ধান্ত নিল এই স্বৈরাচারের পতন ঘটানোর না পর্যন্ত তার কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। লালদিঘি ময়দানে চিটিগাঙে যা শেখ হাসিনা কিন্তু সভা করলেন এবং সভাকে বললেন, যারা এই স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। কিন্তু ঠিকই ঢাকায় আসলেন এবং ৮৬ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করলো, কিন্তু বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে অংশগ্রহণ করে নাই এবং তারপরে অবিরাম আন্দোলন করেছে। আপনি দেখেন, ওই আন্দোলনের সময় কিন্তু তিনি আপনার ওই আপসীন খেতাবটা পায়। এটা কে দিয়েছে, কিভাবে হইলো তা জানি না, জনতার থেকে বেরিয়ে আসছে আর কি, কেউ এখনো প্রমাণ নাই, এটা জনগণই দিয়ে দিয়েছে। তার কারণ সে সাংঘাতিক লড়াকু ছিল, সাংঘাতিক আন্দোলনমুখী ছিল। আপনি বললেন না গৃহবধূ, ধরেন ফার্স্ট লেডি বলতে পারেন, ফার্স্ট লেডির থেকে তার কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু স্কিন টু বর্ন অনেস্ট ছিল। তার কিন্তু খরচের একটা, আমি শুনেছি একটা ১৫০০ না ২০০০ টাকা তাকে খরচের জন্য দেওয়া হতো। সুতরাং ওই সময়ে সে বাধ্য হয়, উনি যেমন মৃত্যুবয়ী ছিলেন, তার স্ত্রী হিসেবে তাকেও মৃত্যুবয়ী হতে হয়। তার তখন শহীদ হন, তিনি তো তার দায়িত্ব নেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বেশি সময় পান নাই, তিনি বিএনপিটা গঠন করেছেন। তিনি কিন্তু প্রত্যেকটা পরিবারের ভিতরে আপনার এমন বড় করেছেন দলটাকে যে তিনি এই প্রত্যেকটা পরিবারের মধ্যে কিন্তু এই আপনার সমর্থক তৈরি করেছেন। আপনার ৯১ সালে দেখেন, কোনো জরিপ, বিশ্বের কোনো নেতা ধারণা করে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, কেউ, কোনো জরিপ না, কেউ না। এবং বিদেশি যত, আমাদের সব নির্বাচনে বিদেশিরা কিন্তু নাক গলায়,
বিদেশিরা ইন্টারেস্ট কিন্তু থাকে, হস্তক্ষেপ থাকে বা নাক গলায় কার পক্ষে নিতে পারবে। তখন কিন্তু বিদেশিরাও যোগাযোগ করছে কিন্তু আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে, এমন অবস্থা। কিন্তু দেখা গেল যে তার ইমেজের কারণে এই আপোষহীন নীরব বিপ্লব ঘটে গেল। আওয়ামী লীগ ক্যাবিনেটও গঠন করে দিয়েছিল ভিতরে ভিতরে ক্যাবিনেটও 91 সালে আপনি দেখেন কয়েকটা সিট কম ছিল, তখন জামাত ইসলাম কিন্তু বিনা শর্তে সাপোর্ট দিয়ে দিল, বিএনপি ক্ষমতা সরকার গঠন করলো। এটা একটা। তা এর পরে দেখেন, যদি আমাদের প্রফেশনের কথা বলেন, আমরা ওয়েজ বোর্ডের জন্য তার অফিস পর্যন্ত ঘেরাও করেছে, কিন্তু মাইন্ড করতেন না তিনি। দেখেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনার 5 তারিখে যে পরিবর্তন হলো, যে অভ্যুত্থানের পরে 7 তারিখে কিন্তু পল্টনে জনসভা দিয়েছিল, তিনি কিন্তু বক্তৃতা করেছিলেন, কিন্তু প্রতিশোধের কোনো কথা বলেননি। তিনি বলছেন সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, প্রতিশোধ আকাঙ্ক্ষা না নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি বলছে তিনি। কিন্তু শেখ হাসিনা কিন্তু তাকে আপনি দেখেন একটা মিথ্যা মামলা, ওই কুয়েত সরকার টাকা দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল মোস্তাফিজুর রহমান, তার মাধ্যমে টাকা আসছে, তিনি এটা ছোঁয়ে নাই, ধরে নাই, কিচ্ছু করে নাই। অথচ ওই টাকাটা 2 ভাগ করছে, তার মানে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। এখন দুদক একটা ওপেন এন্ডেড আইন, বাস ওটাতে তাকে মামলা দিল দুদিকে। এটা 2008 সালে মামলা দেয়, সম্ভবত 30 মে বা এপ্রিল এরকম একটা সময় মামলা দিয়ে তাকে দেখেন নির্জন কারাগারে, ওই যে পরিত্যক্ত কারাগার, সেখানে রাখা হলো এবং স্বেচ্ছেতে কোনো ধরেন তেলাপোকা, যে টিকটিকি, নানান কিছু থাকতো। আমি শুনছি যে একই বাথরুম, সেখানে ওখানে পুলিশদেরকে বলা হয় মিয়া সাহেব, কারণ আমি তো ছেলেছিলাম, মিয়া সাহেব বলে। এই মিয়া সাহেবরা যে বাথরুম ব্যবহার করতো, উনিও সেই বাথরুম ব্যবহার করতো। এবং বলা হয় যে ওখানে স্লো পয়জনিং হয়েছে, তার যে লিভার সিরোসিস হয়েছে, এটা তো 5-6 বছর পরে অ্যাকশন হয়, তিনি এটাও হয়েছে। এবং এরপরে আপনি দেখেন পুরো হোল লাইফ সে নিশ্চিত মৃত্যু, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তার পরিবার বহুত। আমরা এই প্রশ্নটা আপনার কাছে করবো, আমি একটু হাসান মামুনের কাছে যাই। আমি এই প্রশ্নটা আপনাকে একটু করে যাচ্ছি, সেটা হচ্ছে একটা সুস্থ মানুষ জেলে প্রবেশ করলেন, জেল থেকে যখন উনি বের হলেন উনি অসুস্থ। আমরা এই প্রশ্নটা আপনি জানবো। হাসান মামুন, আমরা একটু শুনতে চাই, এই যে গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী। হ্যাঁ, আজিজ ভাইকে মানে সালাম, আপনাকে শুভেচ্ছা। আমরা একটা শোকবিহবল পরিবেশে আজকের অনুষ্ঠানটা করছি। শোক কিন্তু এখনও কাটেনি। গতকাল একটা মানে রেকর্ড বলা যায় জমায়েতের মধ্যে, আজকে পত্রপত্রিকা অনলাইনে খবর আছে যে পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে যত জানাজা হয়েছে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে, তার মধ্যে একটা হচ্ছে বেগম জিয়ার জন্য এই যে সর্বস্তরের মানুষ, বিভিন্ন দলমতের লোক জড়ো হয়েছিল। একে তুলনা করা হচ্ছে আয়াতুল্লাহ খমেনির মানে মৃত্যুর পর যে হয়েছিল, সেটা ভারতে হয়েছে। তো ভারত তো একটা বহু মানুষের দেশ, কোনো তুলনাই হয় না। জিয়াউর রহমান সাহেবের জানাজায় বহু লোক হয়েছিল সেই সময় তো টেলিভিশন এভাবে ছিল না। আমরা পত্রপত্রিকা, আজিজ ভাইরা বলতে পারবেন, ওনারা তখন সক্রিয় ছিলেন, আমি ছোট ছিলাম, তবু মনে আছে। এর মধ্যে ওসমান হাদির জন্য সেখানেও বহু লোক হয়েছিল, 10 লাখের বেশি মানুষ। তো এবং তারেক রহমান ফিরেছেন, বিএনপির এই মুহূর্তে শীর্ষ নেতা, বেগম জিয়ার প্রস্থানের পর তার জন্যও কিন্তু বহু মানুষ জড়ো হয়েছিল। তো বেগম জিয়ার প্রসঙ্গে আসি। বেগম জিয়া যখন তার স্বামীকে হারান, তখন তার বয়স মাত্র 36 বছর। এই বয়সে কিন্তু আজকাল অনেক মেয়ের বিয়ে হয়, 30, 32, 36, যারা দেরিতে বিয়ে করে তাদের বিয়ে হয়। তো সেই বয়সে উনি 2 পুত্র সহ স্বামীকে হারান মর্মান্তিকভাবে। আজিজ ভাই এখানে বলছিলেন যে জিয়াউর রহমান সাহেব বিএনপি গঠন করেছিলেন। তো আমি একটু যোগ করি, উনি কিন্তু বিএনপিকে গড়ে তুলতে পারেননি বা সময় পাননি। বিএনপি নানা রকম অন্তর্কলহে পর্যুদস্ত ছিল কিন্তু তখন। এবং জিয়াউর রহমান সাহেব, আজিজ ভাই ভালো জানবেন, যে চট্টগ্রামে যে গিয়েছিলেন, যে নিহত হলেন ব্যর্থ সামরিক অভ্যুত্থানে,
একটা বিচ্ছিন্ন সামরিক অভ্যুত্থানে, সেখানে কিন্তু গিয়েছিলেন অন্তর্দ্বন্দ্ব মিট আপ করতে। তো যাই হোক, তার দুর্ভাগ্য যে সেখানে উনি মারা গেলেন, এবং কিছু সময় কিন্তু একটা অস্থিরতা চলছিল যে ওখানে পেনিট্রেট করা যাচ্ছিল না, তার মানে লাশ কোথায় জানা যাচ্ছিল না। যাই হোক, পরে লাশ উদ্ধার হয় এবং আজকে তো আমরা দেখলাম যে জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম জিয়াকে সমাহিত করা হলো। তো এটা একটা পরম্পরা। জিয়াউর রহমান তো জানতেন না যে তার স্ত্রীকে বিএনপির হাল ধরতে হবে, তাই না? আমি এই এবং জায়গায় উনি কিন্তু কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি, যে উনি জানতেন না যে উনি এই ভাবেননি। ভাবেননি, তারপর উনি ধরেছেন। এবং ফার্স্ট লেডি হিসেবেও কিন্তু উনি যে খুব তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন তাও না, খুব ফোকাস ছিলেন না। এবং জিয়াউর রহমান কিন্তু বরাবরই পরিশুদ্ধতায় বিশ্বাসী ছিলেন, ব্যক্তিগত এবং পারিবারিক। সেটা আমি একটু হলো জানতে চাই, ক্ষমতার বৃত্তের বাইরে রাখতেন সবাইকে, পরিবারের সবাইকে। হাসান, একটু জানতে চাই, জিয়াউর রহমানের যে রাজনৈতিক যে দর্শন ছিলেন, এই দর্শনগুলো বেগম জিয়া তার এই রাজনৈতিক চলার পথে আপনার কাছে কি কি মনে হয়, উনি কোন কোন জায়গাগুলোতে আপডেট করে নিয়েছিলেন সময়ের জায়গায়? বেগম জিয়ার বড় কৃতিত্ব হলো যে উনি গৃহবধূ অবস্থা থেকে তো এলেন, দলের হাল ধরলেন এবং সদস্য পদ থেকে কিন্তু শুরু করলেন। সদস্য পদ থেকে ধীরে ধীরে উনি এলাম, দেখলাম, জয় করলাম, সেরকম না, তাই না? সত্তার সাহেব অসুস্থ হলেন, উনি দল পরিচালনায় অক্ষম হয়ে পড়লেন। এই অবস্থায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব তখনও চলছিল সাংঘাতিক রকম। এবং এইরকম একটা আওয়াজ বিএনপির মধ্যে ছিল, আমার যতদূর মনে পড়ে, যে গৃহবধূ, উনি কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন নাই, উনি তো কোনো রাজনৈতিক পরিবার থেকে আসেননি, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? শেখ হাসিনা তো একটা অটো ওরিয়েন্টেশনের মধ্যে ছিলেন, তার রাজনৈতিক পরিবার। বেগম জিয়ার তো সেরকম না। আর জিয়াউর রহমান সাহেবও রাষ্ট্রনেতা ছিলেন, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে কিন্তু রূপান্তরিত হতে পারেননি, মানে সময় পাননি উনি, তাই না? হতেন নিশ্চয়ই। তো ফলে তার কিন্তু কোনো ওরিয়েন্টেশনই হয়নি। তো এই অবস্থায় একেবারে মানে কি বলা যায়, কাঁচা অবস্থায় উনি কিন্তু দল পরিচালনায় এসছেন। এবং ওই যে ওনার একটা গুণ ছিল যে বেশি দেখা, বেশি শোনা এবং কম বলা। একটা কথা আছে না যে দুইটা চোখ, দুইটা কান এবং একটা মুখ, তো সেটা উনি মেনটেন করে গেছেন। উনি শুনতেন সবার কাছ থেকে, এবং দলের মধ্যে কি চলছে উনি খবর রাখতেন। এবং উনি কিন্তু কঠোর হাতে দল নিয়ন্ত্রণ করেছেন। আমার মনে আছে যে বিএনপির মহাসচিব তখনকার কে এম ওবায়দুর রহমান সাহেব, তাকে পর্যন্ত উনি বের করে দিলেন, কারণ তিনি এরশাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এবং ছাত্রদলেরও থেকে থেকে কিন্তু কিছু লোক বেরিয়ে যাচ্ছিল, আজ ভাই নিশ্চয়ই মনে আছে। এবং উনি ছাত্র দলের মধ্যে তরুণ নেতৃত্বকে নিয়ে এলেন দ্রুত নির্বাচনের আগে। আমরা তখন ক্যাম্পাসে, তো ডাকসু নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হলো তার দেয়া প্যানেল। বেগম জিয়া এর মধ্যে আপসহীন নেত্রীর উপাধি অর্জন করেছেন, যেটা আজ ভাই বলেছেন যে 86 সালের নির্বাচনে ওইটা ছিল তার মাস্টার স্ট্রোক। উনি কিন্তু মানে কোনো সমঝোতায় যাননি, শেখ হাসিনা সমঝোতায় গিয়েছিলেন এবং জামায়াতকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু স্মরণ করতে হবে। ওই প্রথম জামায়াত কিন্তু স্বনামে নির্বাচনে অংশ নেয়। 1979 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে জামায়াত অন্য একটা 85 দিনের মধ্যে, কারেক্ট মি ইফ আই এম রং, ওনাকে হাউস অ্যারেস্ট করে রেখেছে। হ্যাঁ, ওনাকে বারে বারে হাউস অ্যারেস্ট করা হয়েছে, বারে বারে করা হয়েছে। এবং আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার জমায়েতে চট্টগ্রামে গুলি হয়েছিল, 22 জন সম্ভবত মারা গিয়েছিলেন। রাজ ভাই, আমি বোধহয় ভুল বলছি না, 22 কি 24 জন মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে। সেই ঘটনার প্রতিবাদে শহীদ মিনারে একটা জমায়েত ডাকা হয়েছিল। সেই জমায়েতে দুই নেত্রীর আসার কথা ছিল। খালেদা জিয়া এসেছিলেন, শেখ হাসিনা কিন্তু আসেননি। খালেদা জিয়া শুধু আপোষহীন ছিলেন না, উনি কিন্তু প্রয়োজনীয় আপোষে রাজি ছিলেন, এটা হচ্ছে তার প্রমাণ। এবং দেখেন মজার ব্যাপার, বেগম জিয়া প্রথম ক্ষমতাসীন হওয়ার পরে 1996 সালে নির্বাচনের আগে উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি, যেটা সঙ্গত দাবি ছিল, যে আমরা তো দেখলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো নিরপেক্ষভাবে হয় না, এই দাবি কিন্তু উনি মেনে নিলেন। এবং দ্রুতই যে বিল তৈরি হয়েছিল তৎকালীন বিএনপির হাতে, সেই বিল কিন্তু বিরোধী দল তখন আওয়ামী লীগ মোটামুটি গ্রহণ করেছিল, তেমন সংশোধন করতে হয়নি। এবং সেই নির্বাচনেও বিএনপি কিন্তু দেখা গেল যে বৃহত্তম বিরোধী দল হিসেবে আবির্ভূত হলো, 116টি আসন ছিল। এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে নিরপেক্ষ, তাতে বৃহত্তম বিরোধী দল এখন পর্যন্ত হচ্ছে বিএনপি। এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরেও এক ধরনের ক্ষমতাচ্যুতিই ছিল সেটা, কিন্তু আন্দোলনের মুখে। আবার এটাও লক্ষ্য করবেন যে বেগম জিয়া 2018 সালের নির্বাচনে কিন্তু
দলকে যেতে জি দিয়েছিলেন। হাসান মামুন, আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন গৃহবধূ থেকে আপোষের নেত্রী উপস্থিত আছেন স্টুডিওতে এম এ আজিজ এবং হাসান মামুন। হাসান মামুন, বিরতির আগে আমরা আপনার সাথে কথা বলছিলাম। জি হ্যাঁ, আমি বলছিলাম যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিএনপি যোগ দিয়েছিল একটা প্রতিশ্রুতির ভিত্তিতে, মানে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে যে নির্বাচনটা ফেয়ার হবে। এবং এই ব্যাপারে শোনা যায় তারেক রহমান সাহেব এবং বেগম জিয়ার এক ধরনের সম্মতি ছিল যে ঠিক আছে, দেখা যাক কেমন ফেয়ার হয়, এবং আমরা না হয় একটা অপোজিশন হিসেবে বসবো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, পরের নির্বাচনে যা হওয়ার হবে। এই ধরনের একটা উপলব্ধি ছিল। এটাও কিন্তু প্রমাণ যে বেগম জিয়া এবং তার পুত্র মানে গণতন্ত্রে উত্তরণের ব্যাপারে তাদের এক ধরনের প্রতিজ্ঞা ছিল, এবং যে কোনো সেখানে ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে নির্বাচনটা হয়েছিল। কিন্তু সেই নির্বাচনকে একটা ভয়াবহ প্রতারণার মধ্যে ঠেলে দেওয়া হয়। আমরা জানি সেখানে কি হয়েছিল, রাতের ভোট, যেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এবং এই রাতের ভোট কিন্তু আওয়ামী লীগকে শেষ করে দেয়। আওয়ামী লীগ দুবার শেষ হয়েছে, একবার শেখ সাহেবের হাতে, মানে বাকশালের মাধ্যমে, বাকশাল গঠনের ভেতর দিয়ে আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছিল। আরেকবার আওয়ামী লীগ বিলুপ্ত হয় কিন্তু 2018 সালের নির্বাচনে। এরপর আমি মনে করি আওয়ামী লীগ বলে আসলে কিছু ছিল না। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গিয়েছিল এবং একটা প্রশাসনিক স্বৈরাচার কায়েম হয়েছিল। শেখ হাসিনা ছিলেন তার নেত্রী, এবং গণ অভ্যুত্থানে তার পতন হয়েছে, চরমতম পতন হয়েছে। আমরা এখানে বেগম জিয়ার একটা উক্তি স্মরণ করব। উনি কিন্তু তার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে একটু ধৈর্য ধরতে হবে, আওয়ামী লীগকে পচতে দিতে হবে, আওয়ামী লীগ পচে গলে দুর্গন্ধ ছড়াবে, একদিন মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসবে, এবং বেরিয়ে আসলে তখন এই সরকার পালাতে বাধ্য হবে কিংবা আত্মসমর্পণে বাধ্য হবে। এই কথা কিন্তু উনি বলেছিলেন, এবং সেই ঘটনাই আমরা 24-এ দেখলাম। জি, আমরা একটু এম এ আজিজ, আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে একটি সুস্থ মানুষ জেলে গেলেন, অসুস্থ হয়ে ফিরে আসলেন। আমরা তখন প্রায়শ যখন ব্রিফিং করতেন যে না, ওনার আর্থারাইটিসের প্রবলেম আছে, এছাড়া উনি সুস্থ, তখন ডাক্তাররা যখন ব্রিফ করতেন, কিন্তু আমরা এক পর্যায়ে দেখলাম ওনার লিভার সিরোসিস, ওনার কিডনিতে প্রবলেম। না, এইটাই তো ব্যাপার, যে ধরেন আর্থারাইটিস হতে পারে, তাই না? কিন্তু লিভার সিরোসিস এটা ডাক্তারই বলে, এটা আপনার পরিমাণের উপরে নির্ভর করে, কোন পাওয়ারের দিল, কত বছর পরে এটার অ্যাকশন হবে। এই জন্য অনেকেই বলে এমনি জনশ্রুতি আছে, প্রমাণ করা যায়নি শেষ পর্যন্ত, তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এবং বাকি জীবনটা যে সে অসুস্থতার মধ্যে কেটেছে, এটা হলো শেখ হাসিনা বলছেন না, আপনি ইউটিউবিক্যাল লেভেলে এই যে মরে না তো, মরে না কেন? তার তো বয়স তো 80 বছর, সে তো মরতে হবে। হ্যাঁ, এরকম বলতে এটাতে কি বোঝা যায়? অথচ সেই ব্যক্তি সম্পর্কে আমি বললাম না 7ই অগাস্ট যখন উনি বক্তব্য দিলেন, তিনি কিন্তু আমরা প্রায়শ শেখ হাসিনাকে জিয়া পরিবার এবং ওনাকে আমরা যখন উনি কথা বলতেন, এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা, না ওইটাই তো আপনার এতিমের টাকা মেরে খাইছে, এটা তো কেউ বিশ্বাস করে নাই। কারণ টাকা তো আছে, এখন তো এই টাকা 10 কোটি টাকা হয়েছে। এইটার অজুহাতে তাকে সারাটা লাইফ, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তাকে গৃহবন্দী করে। কিন্তু স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার যে তিনি কিন্তু তার জীবনে দেখে গেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। হ্যাঁ, অনেকে এখন বলছেন যে এই যে বেগম জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনার। না, তা তো বটেই। কারণ হচ্ছে তাকে মিথ্যা মামলায় আপনার গ্রেপ্তার করেছে, লোয়ার কোর্টে 5 বছরের জেল দিছে, উচ্চ আদালতে টেনে নিয়ে তাকে 10 বছরের জেল করে দিছে। বলেন এটা কেমন কথা? উচ্চ আদালতে রিমিশন পাবে, সাধারণত কারেকশন হয়, এটা উচ্চ আদালত আরো জোর করে আরো বেশি করে দিছে। হ্যাঁ, তো এতে বোঝা যায়। তারপরে ধরেন তাকে সলিটারি কনফাইনমেন্টে রাখছে, তারপরে অনেকটা যদিও বলা হয় কিন্তু হাউস অ্যারেস্ট করে রাখছে তো সারা জীবন, চিকিৎসার অনুমতি পায় না। ইউনাইটেড হসপিটালে চিকিৎসা দিত, তো স্বাধীনভাবে চিকিৎসাও নিতে পারতো না। শেখ হাসিনা যাওয়ার পরে না তার চিকিৎসার চেষ্টা হয়েছে, ততক্ষণে তার শারীরিক অবস্থা খুব খারাপ, এবং মৃত্যুর সন্ধিক্ষণের থেকেও কিন্তু তিনি আপোষ করেন নাই।
এই জন্য তার আপোষহীনতা, এই যে জানা যায় যে সর্বস্তরের মানুষ আসছে, এই শ্রদ্ধাটা এখানে আসছে। কারণ বাংলাদেশের মাটি কিন্তু একটা জিনিস আছে, যাকে যত বেশি নির্যাতন করা হবে তত বেশি তার জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে। এটাও মজলুমের ভাবমূর্তি এ কারণেও কিন্তু হয়েছে। মানে বেগম জিয়া মানুষ, তিনি ফেরেশতা নন, তার ভুল ভ্রান্তি থাকে, মানুষ কিন্তু ভুলে গেছে। তার প্রতি যে নির্যাতন করা হয়েছে, অর্থাৎ তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য অনেকেই বলে তো তিনি তো এটার দায় আছে, ওনার হয়তো মামলা উনি করবেন না, কারণ ওনার পক্ষ থেকে মামলাও করবেন না, কারণ তারেক রহমান তো তার উত্তরসূরি ছেলে। তারেক রহমানও দেখেন পরিমিতিবোধ আছে, তার অভ্যর্থনায় পরিমিতিবোধের কথা বলছে, তার জানাজায় কিন্তু দুটো কথা বলছে। হ্যাঁ, মানে মুসলিম যেভাবে কথা বলতে হয়, আমার মা যদি কারো কাছে দেনা থাকে আমার কাছে বলবেন, আমি পে করব। আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আপনারা মাফ করে দিবেন, এই তো কথা বলছে। বক্তৃতা শেষ, অর্থাৎ পরিমিতিবোধ। এই অনুষ্ঠানে এটাই হলো। আর নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি তার সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন, তো পরিমিতিবোধটা তো ছিল। আর ওইখানে জানা যায় সবচেয়ে বড় কথা যে প্রায় ধরেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউ, জাতিসংঘ থেকে শুরু করে প্রায় 100টি দেশের প্রতিনিধি ছিল, হ্যাঁ, এবং 6 জন আপনার ফরেন মিনিস্টার এখানে আসছে, ভারত পাকিস্তান সহ ফরেন মিনিস্টার আসছিল। তো এটা তো আমি তিনি তো কিছু না, এখন রাষ্ট্রীয় দায়িত্বেও ছিল না। তিনি মারা যাওয়ার পরে অর্থাৎ সারা বিশ্বের অ্যাটেনশনটা কিন্তু তার মৃত্যুর উপরে ছিল, কারণ সারা বিশ্ব কিন্তু দেখেছে তার উপরে কি নির্যাতন হয়েছে এবং দেশের জন্য এবং জনগণের জন্য তার কতটা আপনার ছিল, আন্তরিকতা ছিল। আমরা বেগম জিয়াকে আপোষহীন নেত্রী আমরা বলি। আমরা বিরতির মাঝখানে আপনাদের দুজনের সাথে কথা বলছিলাম যে 1/11-এ যে নেগোসিয়েশনটা উনি করতে চেয়েছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে প্রভু নির্ভর হয়ে যেই নেত্রী ক্ষমতায় আসলেন, কিন্তু আমরা বেগম জিয়াকে বারবার বলতে শুনেছি যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। এছাড়াও বলছে যখন তাকে বিদেশে বলা হলো, ওই 1/11-এর সময়ই বলা হয়েছে দুটো প্রস্তাব। একটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে সেফ এক্সিট দেন, ডিজিটিএফআই থেকে এটা মেডিয়েট করছে, যদি এই সরকারের লোকদেরকে যদি আপনার 1/11-এর কুশীলবদের যদি সেফ এক্সিট দেওয়া হয় এবং ক্ষমতায় গেলেও তাদেরকে যদি সেফটি দেওয়া হয়, তাহলে তিনি ক্ষমতায় যাবেন। তিনি বলছেন আগে গণতন্ত্র, তোমরা যাও, নেই। তারপরে বলছে আপনি বিদেশ চলে যান। এই জন্য -2 ফর্মুলা আসছিল না, ওখান থেকে আসছিল যে আপনি বিদেশ যান। তখনও বলছে না, আমি বিদেশ যাব না, আমি এখানে মরা যারা, আমার কোনো বিদেশ নেই, এই দেশই আমার দেশ, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, ব্যাস। তিনি যান নাই, কিন্তু তিনি মৃত্যুর পথযাত্রী হয়েছেন, জানতেন। ওই ধরেন এই যে পুরান ঢাকায় যে আপনার আলাদা বলছিল, আদালত বসাইছিল, সেখানেও আমি একদিন গেছি, তিনি চেয়ারে বসে নির্বিকার বসে আছেন, জানে যে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, তাকে জেল দেওয়া হবে, তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই। তা জানে উনি জেল বসে থাকছেন, আর্গুমেন্ট হয়েছে, উনি শুনছেন, ব্যাস চলে গেছেন। অর্থাৎ তিনি এত সহ্য শক্তি, এত সহ্য কোনো ব্যক্তির কিন্তু হতে পারে না। জিয়াউর রহমানের যেমন একদম স্কিন টু বার্ন অনেস্ট ছিল, তার পরিবারের আত্মীয় স্বজন পর্যন্ত কোনো তদবির করতে পারতো না। দেখেন দৈনিক বাংলা সরকারি ছিল, তার নির্বাহী সম্পাদক ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন চাচা, কিন্তু তিনি এডিটর হন নাই, তিনি ওখান থেকেই মারা গেছেন। তিনি কোনোদিন পরিচয় দেয় নাই প্রেসিডেন্ট আমার ভাতিজা, এবং তিনি কোনো তদবির ইচ্ছে করলেই সে এডিটর হতে পারতো, ক্ষমতার ঘাটে না। আমি কিন্তু আপনার তার জিয়াউর রহমান সাহেবের বাসা দেশের বাড়িতেও গেছি, সেখানে সাধারণ তার পরিবারের লোক আছে না, তারা কোনোদিন ভাবেও না উনি নাকি প্রেসিডেন্ট হওয়ার গিয়ে বলে গেছে কোনো তদবির নিয়ে আসবে না, তোমাদের মতো তোমরা করে খাও। তারা ভাবে, আমি যে বলছি যে আপনারা প্রেসিডেন্ট আপনাদের ভাই বা চাচা অমক সমক যে হেল্প না, উনি না করে গেছেন, আমাদের তদবির শুনবে না। উনি কোনো কাউকে প্রশ্রয় দেন নাই, কাউকে প্রশ্রয় দেয় নাই। তার ওয়াইফ আপনি দেখেন, সে তারই ওয়াইফ তো এখন ধরেন তারেক রহমানের ধরেন তিনটা জেনারেশন। একটা হচ্ছে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
সময়ে যারা ছিল, আর একটা বেগম খালেদা জিয়ার সময় ছিল, এবং এরপরে উনি নিজেও হয়তো তরুণ অতিক্রম করেছেন, তিনি নিজেও তরুণী বলা যায়, তার এই তরুণের জেনারেশন, তিনটা জেনারেশনের জি সমন্বয় করে আমাদের একটি বিরতির সময় আছে, বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রক্তস্নাত জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজন। গৃহবধূ থেকে আপোষের নেত্রী উপস্থিত আছেন এম এ আজিজ এবং হাসান মামুন। হাসান মামুন, আমরা বিরতির আগে এম এ আজিজের সাথে কথা বলছিলাম, আসলে জিয়াউর রহমানের যে দল বিএনপি একটা পর্যায়ে বেগম জিয়ার দল হয়ে উঠলেন। বিএনপি আজকে আমরা যে বিএনপিকে দেখছি সেটা কিন্তু মূলত খালেদা জিয়ার হাতে গড়া। আমি এটা বলছিলাম যে জিয়াউর রহমান সাহেব তো সময় পাননি, তাই না? উনি একটা ভঙ্গুর দল, একটা নানা মতে বিভক্ত দল, অন্তর কোন্দলে পর্যুদস্ত একটা দল রেখে গিয়েছিলেন, এবং এই দল এরশাদ শাসনামলে কিন্তু উৎপীড়িত ছিল। উৎপীড়নের প্রধান খড়গটা গেছে বিএনপির উপর দিয়ে, কারণ বিএনপির কাছ থেকে এরশাদ ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, তাই না? এটাই নিয়ম, এটা হয়। তো যাই হোক, এবং বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, ভাঙা গেছেও মাঝে মাঝে, অনেকে দল ছেড়ে চলে গেছে, অনেককে বেগম জিয়া বের করে দিয়েছেন, ছাত্রদল পর্যন্ত। এবং ওই সময় যে গণ অভ্যুত্থান হয়েছিল 90-এ, আমরা দেখলাম যে ওই সময়ের আগ মুহূর্তে ছাত্রদলের দুই আলোচিত নেতা, মানে এর মধ্যে অভি আছেন, হ্যাঁ, নিরু অভি, এরা কিন্তু পক্ষবদল করে জাতীয় ছাত্র সমাজে চলে গেল, তাই না? এবং আন্দোলন দমনেও তারা নিয়োজিত হয়েছিল বলে কথা চালু আছে। তো এই পরিস্থিতির মধ্যে বেগম জিয়া হাল ধরেছিলেন দলকে। এখানে আমি এইটা বলতে চাই কথাটা, যে জিয়াউর রহমান তো একজন সামরিক শাসকই ছিলেন সত্যি বলতে। তার সময়ে এই দলটা তৈরি হয়েছিল, এই দলটা উনি পেলেন, এবং এই দলটা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে
ব্যবহৃত হলো বেগম জিয়ার হাতে, এর ভেতর দিয়ে এই দল কিন্তু গণতান্ত্রিক দল হয়ে উঠল। আর 91 নির্বাচনে, যেটাকে বলা হয় এই পর্যন্ত সবচেয়ে ভালো নির্বাচন, উৎকৃষ্ট নির্বাচন, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই নির্বাচনে বিএনপি কিন্তু অপ্রত্যাশিত, আইজ ভাই যেটা বললেন, যে সবার মানে হিসাব নিকাশ উল্টে দিয়ে বেগম জিয়ার নেতৃত্বে এই দল সরকার গঠন করলো। অর্থাৎ জনগণ মানে সেনা শাসন থেকে উদ্ভূত একটা দলকে, গণতান্ত্রিক সংগ্রামের ভেতর দিয়ে আসা একটা দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে তাকে কিন্তু পুরস্কৃত করলো। এই হচ্ছে বেগম জিয়ার স্বর্ণ সময়। জি, আমরা জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, হ্যাঁ, ম্যাডাম জিয়া নেই। জি। এখন এই যে একটা শূন্যতা, হ্যাঁ, এই যে বিএনপির জন্য এখন কি কি চ্যালেঞ্জ আছে? হ্যাঁ, বেগম জিয়া কিন্তু নেই শারীরিকভাবে এখন, কিন্তু সত্যি বলতে কারাবন্দী হওয়ার পর থেকেই বেগম জিয়া কিন্তু দল পরিচালনা সেভাবে করছেন না, মানে করার অবস্থায় উনি ছিলেন না। তারপর তো উনি অসুস্থ। দল কিন্তু পরিচালনা করে আসছেন তখন থেকে তারেক রহমান সাহেব, এবং ভার্চুয়ালি লন্ডন থেকে তৃণমূল পর্যন্ত তার যোগাযোগ ছিল। তারেক রহমান সাহেবের কৃতিত্ব হলো যে বেগম জিয়ার দলটাকে উনি ধরলেন এবং এটাকে বিভক্ত হতে দিলেন না। তার নেতৃত্বে কিন্তু দলটা 2টা নির্বাচন ফেস করেছে, 2018 নির্বাচন, একটা চরম প্রতারণামূলক নির্বাচন, এবং 2024-এর নির্বাচন। 2024-এর নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব থেকে নানা রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তাতেও হাসিনা কাবু হলেন না, এবং ভারতের সহায়তায় উনি নির্বাচন করে পার পেতে চাইলেন, কিন্তু গণ অভ্যুত্থানের মুখে উনি পড়লেন, কারণ পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফলে তৈরি, এটা একদিনে হয়নি। এবং এখানে তারেক রহমানের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। তারেক রহমান গণ অভ্যুত্থানেও কিন্তু নেপথ্যে থেকে বড় ভূমিকা রেখেছেন। এবং আমরা লক্ষ্য করব যে গণ অভ্যুত্থানের পরে এই পর্যন্ত তারেক রহমানের বক্তব্য বিবৃতি খুবই সংযত, খুবই দায়িত্বপূর্ণ। শেষ যে ভূমিকাটা উনি রেখেছেন জানা যায় পুত্র হিসেবে, যেটা আজিজ ভাই বলছিলেন, উনি কিন্তু লম্বা বক্তৃতা করলে পারতেন, কিন্তু বিশাল জমায়েতের সামনে উনি মায়ের মতোই উপস্থিত বুদ্ধি এবং পরিমিতি বোধের প্রমাণ দিয়ে উনি পুত্র হিসেবে বক্তব্য রেখেছেন, এবং তার ভাবমূর্তি এতে উজ্জ্বল হয়েছে। আমি আজকে দেখছিলাম যে ওই জমায়েতটা সাকসেসফুলি মানে হওয়ার জন্য বিভিন্ন পক্ষকে দলের পক্ষ থেকে মানে প্রশংসা করা হয়েছে, ধন্যবাদ জানানো হয়েছে, এবং সেখানেও একটা পরিমিতির ছাপ আছে, সেখানেও একটা ভদ্রতার ছাপ আছে। আমার মনে হয় যে বেগম জিয়ার যে সৌভাগ্যটা হয়নি যে জিয়া রহমানের কাছ থেকে শেখার, তারেক রহমানের কিন্তু সেই সৌভাগ্যটা হয়েছিল। কারণ তারেক রহমান তখন তো ছিলেন কিশোর জিয়া রহমান মারা যাওয়ার সময়, কিন্তু পরে উনি বেগম জিয়ার মায়ের সাহচর্য পেয়েছিলেন। আমার মনে হয় মায়ের কাছ থেকে উনি একটা গ্রুমিং পেয়েছেন, এবং লন্ডনে ওনার একটা গ্রুমিং হয়েছে, গণতন্ত্রের কেন্দ্রস্থলে উনি ছিলেন। আমরা মনে করি যে তারেক রহমান সাহেব দলের যে উত্তরাধিকার, বেগম জিয়ার যে উত্তরাধিকার, সেটা বহন করতে পারবেন বলে আমরা তো আশা করব। জি, এম এ আজিজ, একই প্রশ্ন আপনার কাছে। দুটো দিকে আমি বলি। এক হচ্ছে তিনি টেলিফোন এবং ভার্চুয়ালি এই দলটাকে, বিএনপিকে ভাঙার জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু এই দল কিন্তু ভাঙতে পারে না। এই দলটাকে অটুট রাখার কাজটা করেছে লন্ডন থেকে তারেক রহমান, কারণ ম্যাডাম তো অসুস্থ ছিল, তিনি কিন্তু এই ভূমিকা রাখতে পারেন না। তিনি, এটা ঠিক, তিনি অত্যন্ত সবার একটা মুরব্বী হিসেবে, গার্জিয়ান হিসেবে, রাজনৈতিক গার্জিয়ান হিসেবে, যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠকটা করে দিলেন, সেটা কিন্তু বেগম খালেদা যে মেডিয়েট করেছেন, করে বৈঠকটা করেছে, কারণ তখন টানাপোড়েন হয়েছিল। আর 2 নম্বর কথা হচ্ছে, দুটোর দিক হচ্ছে যে তিনি কিন্তু 17 বছর লন্ডনে থেকেছেন, তার 5 বছর চিকিৎসা করে, তাকে দোতলা থেকে ফেলে দিয়ে তার মাজা ভেঙে দেওয়া হয়েছে। সে 5 বছর চিকিৎসা নিচ্ছে, 12 বছর একটা ধরেন গণতান্ত্রিক দেশে, ওখানে উত্থান পতন আছে, ব্রিক্স হওয়ার সময় তো তখন অনেক ভাঙচুর হয়েছে, তো উথাল পাতাল হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, সেখানে আমি 10 দিন ছিলাম, আমার ছেলে থাকে ফ্যামিলি, 10 দিন ছিলাম আমি। 10 দিন থেকে আমার মনোজগতে পরিবর্তন আসছে। আর উনি তো 12টি বছর সুস্থ হওয়ার পরে 12টি বছর এই গণতান্ত্রিক দেশের আবহাওয়ায়, ওখানে দেখেন কেমন যে রাজা আছে, সরকার ভেঙে দিতে পারে, প্রধানমন্ত্রী আছে, সে দেশে আইনের শাসন আছে, সুশাসন আছে, পুরা দেশটা কিন্তু একটা অটোমেশনের ভিতরে আছে। লিখিত সংবিধান নাই, লিখিত সংবিধান নাই। আপনি সেই দেশে উনি 12টি বছর ছিল, এই জন্য ওনার নাম দিয়েছে উনি বিলেতি বাংলাদেশি। তো ওই কালচার, ওই আইনের শাসন, ওই সুশাসন দেখেছেন। এখানে যদি কোনো সঙ্গ খারাপ না হয়, তিনি, আমার ধারণা
তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা দুইজনই সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিল। এই রক্ত তো প্রবাহিত হয়েছে তার মধ্যে দিয়ে। আমি তার সাথে দুইবার কথা হয়েছে, দুইবারই আমি বলেছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। অর্থাৎ জিয়াউর রহমান তার জীবনে কিন্তু ভুল করে নাই। দেখেন 15ই আগস্টের পরে 7ই নভেম্বর পর্যন্ত যে কতগুলো জায়গায়, 4-5টি জায়গায় তিনি নিহত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয় নাই। তিনি ঠিকই ঘুরে ঘুরে সরকারে আসছে, আসার পরে তিনি বহুদল গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করেছে, করে এই দলটা একটা সময় গঠন করেছে। দলটা পূর্ণাঙ্গতা পায় নাই, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি আপসীন থেকে এই দলটাকে পূর্ণাঙ্গ একটা দল হিসেবে দাঁড় করেছেন। এইটা হলো তা আমার ধারণা যে যেহেতু তারেক রহমান তাদের উত্তরসূরি, মা এবং বাবা দুইজনকে যদি শুধু ধারণ করতে পারে, আর তিনি 12 বছর যদি এই বিলেতি সংস্কৃতিতে যদি যেহেতু ট্রেন্ড, আমার ধারণা হয়তো একটু সময় লাগতে পারে বিধ্বস্ত বাংলাদেশ, কারণ আপনার বিনিয়োগ নাই বলে আপনার রিজার্ভ বাড়ছে, এছাড়া তো সবই বিধ্বস্ত, এটাকে সময় লাগবে। তিনি কিন্তু তার অভ্যর্থনা বলছে যে আপনারা সব দলমত নির্বিশেষে সহযোগিতা করেন, দেশটা গড়তে হবে, গড়ার জন্য সহযোগিতা। ওখানেও কিন্তু তার বাবা মার মতো কিন্তু কাউকে কিন্তু কোনো আপনার ইয়ে করে নাই, কটূক্তি করে নাই, সবার সহযোগিতাই চেয়েছে। আমার ধারণা তিনি পারবেন, তিনি পারবেন, হয়তো একটু সময় লাগবে। আর দেশটা গড়াতে বিশ্বব্যাংক কিন্তু প্রকাশ করেছে আগামী বছর 3.5% জিডিপি হবে, তার মানে কিন্তু দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এই সময়ে হয়তো বিএনপি সরকার গঠন করবে, এই সময় কিন্তু এটার মধ্যে পড়বে। এখন ভারতও চাচ্ছে, সব দেশ চাচ্ছে এখন নির্বাচিত সরকার। নির্বাচন হলে বোধহয় আমার ধারণা দেশটা অবশ্যই রাইটটাকে আসবে, বিনিয়োগ পরিস্থিতি, আসবে, কর্মসংস্থান উন্নতি হবে। আসবে, এগুলো আসবে। আমার মনে হয় দেশটা তখন রাইট জি থেকে জি, উঠবে। ধন্যবাদ এম.এ. আজিজ, ধন্যবাদ হাসান মামুন। প্রিয় দর্শক, ডিবিসির বিশেষ আয়োজন গৃহবধূ থেকে আপসীন নেত্রী এখানে শেষ করছি। ডিবিসির সঙ্গেই থাকুন।